নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সর্বপ্রথম উঠে আসছে গতকালের ম্যাচের বিষয় নিয়ে। তো গতকাল আইএসএল এর ম্যাচে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি ভার্সেস হায়দ্রাবাদ এফসি, যেখানে গতকালের ম্যাচে জামশেদপুর এফসিকে হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু 3-2 গোলে পরাজিত করে। তো গতকালের ম্যাচের রেফারির কাছ থেকে কিন্তু আমরা আবারও জঘন্য রেফারিং দেখতে পেয়েছি, যেখানে জামশেদপুর এফসির পেনাল্টি হয় না সেখানে জামশেদপুর এফসিকে পেনাল্টি দেওয়া হয়েছে। অপর দিক দিয়ে যেখানে হায়দ্রাবাদ এফসি আবার পেনাল্টি পায় সেখানে কিন্তু আবার হায়দ্রাবাদ এফসিকে পেনাল্টি দেওয়া হয়নি। তো যাই হোক, আইএসএল এ যতদিন না বিদেশি রেফারি বা ভাড়া আনা হবে ততদিন কিন্তু এইরকমই হাস্যকর রেফারিং আমরা প্রতিটা ম্যাচেই দেখতে পাবো। তো যাই হোক, গতকাল হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু জামশেদপুর এফসির মতন শক্তিশালী দলের বিরুদ্ধে যে ফাইটটা দিয়েছে তাতে কিন্তু সত্যিই হায়দ্রাবাদ এফসিকে বাহবা দিতেই হবে। তো গতকাল হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু আবারও প্রমাণ করে দিল যাদের কাছে হারানোর কিছুই নেই তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তো যাই হোক, গতকাল হায়দ্রাবাদ এফসির কাছে ম্যাচ হেরে গিয়ে উড়ন্ত জামশেদপুর এফসি তারা যেন কার্যত মাটিতে মুখ থুবড়ে পড়ল, কারণ জামশেদপুর এফসির কাছে দারুণ সুযোগ ছিল তাদের পরবর্তী ম্যাচগুলো থেকে জয় ছিনিয়ে নিয়ে লিগ শিল্ডের রেসে মোহনবাগানকে কড়া টক্কর দেওয়ার। কিন্তু হায়দ্রাবাদ এফসির কাছে হেরে যাওয়ার ফলে জামশেদপুর এফসির কাছে তাদের কিন্তু লিগ শিল্ডের রাস্তাটা একটু হলেও কঠিন হয়ে গেল। অপর দিক দিয়ে আবার জামশেদপুর এফসি ম্যাচ হেরে যাওয়ায় মোহনবাগানের কাছে কিন্তু একটা বড় সুখবর বয়ে নিয়ে আসলো, কারণ গতকালের ম্যাচের আগে জামশেদপুর এফসির পয়েন্ট ছিল 15 ম্যাচে 28। সেক্ষেত্রে জামশেদপুর এফসি 17টা ম্যাচ পর মানে আরও 2টো ম্যাচে জামশেদপুর এফসি জয় পেয়ে গেলে তাদের পয়েন্ট কিন্তু এসে দাঁড়াতো 17 ম্যাচে 34, অর্থাৎ মোহনবাগানের থেকে মাত্র 3 পয়েন্টের গ্যাপ থাকতো কিন্তু জামশেদপুর এফসির। কিন্তু জামশেদপুর এফসি যেহেতু গতকালের ম্যাচ হেরে গেছে সেহেতু জামশেদপুর এফসি তারা কিন্তু তাদের 17তম ম্যাচ থেকে জয় পেলেও জামশেদপুর এফসির পয়েন্ট এসে দাঁড়াবে 31, অর্থাৎ মোহনবাগানের থেকে কিন্তু 6 পয়েন্টের গ্যাপ থাকবে। সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে গতকালের ম্যাচে জামশেদপুর এফসির হারের ফলে একদিক থেকে কিন্তু মোহনবাগানের জন্য বড় অ্যাডভান্টেজ হয়েই দাঁড়িয়েছে লিগ শিল্ডের রেসে। আর হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু তাদের শেষ 3টি ম্যাচেই পয়েন্টস টেবিলের উপরে থাকা দলগুলোর পয়েন্ট কিন্তু তারা কেটেছে। প্রথমে গোয়া এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ ড্র করে বেঙ্গালুরু এবং গোয়া দুটি দলেরই কিন্তু 2 পয়েন্ট করে লস করিয়েছে হায়দ্রাবাদ এফসি, এবং গতকাল আবার জামশেদপুরের 3 পয়েন্ট লস করিয়েছে কিন্তু হায়দ্রাবাদ। সেক্ষেত্রে মোহনবাগানের লিগ শিল্ডের রেসে হায়দ্রাবাদ এফসি তারা যে মোহনবাগানকে বেশ খানিকটা সহযোগিতা করে দিল সেটা বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই মৌসুমে লিগ শিল্ডের রেসে এতটা বড় অ্যাডভান্টেজ পেয়ে মোহনবাগান দল লিগের ম্যাচ শেষ হওয়ার আগেই তারা লিগ শিল্ড ঘরে তুলতে পারে নাকি। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আজকের আইএসএল এর ম্যাচ নিয়ে। তো আজ আইএসএল এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার। তো গত কয়েক ম্যাচে খারাপ পারফরমেন্সের জন্য সমীকরণগত কারণে ইস্ট বেঙ্গল তারা কিন্তু এই মৌসুমে টপ 6-এর রাস্তা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। তবে কেরালা ব্লাস্টার এফসির কাছে কিন্তু এখনও যথেষ্ট সুযোগ আছে এই মৌসুমে টপ 6-এ কোয়ালিফাই করার জন্য। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দলের টপ 6-এর রাস্তাটা কিন্তু প্রায় বন্ধ হয়ে গেলেও ইস্টবেঙ্গল কোচ অস্কার বুরজান চাইছেন এই মৌসুমের বাকি থাকা আইএসএল এর ম্যাচগুলো থেকে একটা ভালো রেজাল্ট এনে পয়েন্টস টেবিলের একটা সম্মানজনক জায়গায় শেষ করতে। এর পাশাপাশি কোচ অস্কার বুরজান চাইছেন আইএসএল এর বাকি সব ম্যাচগুলোতে দলকে একটা ভালো শেপে এনে এএফসিতে ভালো রেজাল্ট তুলে আনতে। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল তারা কিন্তু চাইছে তাদের বাকি থাকা সবগুলো ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করে বাকি দলগুলোর পয়েন্ট কাটতে, এবং শেষ পর্যন্ত কোনোরকম অঘটন ঘটে যদি ইস্টবেঙ্গল টপ 6-এ কোয়ালিফাই করে যায় সেটা কিন্তু বাড়তি পুরস্কার হবে ইস্টবেঙ্গলের কাছে। সেক্ষেত্রে লাল হলুদ ব্রিগেড কিন্তু চাইছে তাদের পরবর্তী সবকটা ম্যাচ থেকে জয় তুলে আনতে। সেক্ষেত্রে আজকের ম্যাচে কেরালা ব্লাস্টার এফসিকে টক্কর দেওয়ার জন্য ইস্টবেঙ্গল কোচ অস্কার বুরজান তিনি কিন্তু তার সেরা একাদশটা মাঠে নামাতে চলেছেন। আর বর্তমানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু বেশ সাফার করছে। সেক্ষেত্রে আজকের ম্যাচে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু অ্যাটাকিং ফরমেশনে এবং অ্যাটাকিং লাইন আপে ঝাঁপাতে পারে, কারণ আমরা সকলেই জানি অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আর রিচার্ড সেলিস ইস্টবেঙ্গল দলে এসে প্রথম ম্যাচেই যেমন পারফরমেন্স করে দেখিয়েছে তাতে কোচ অস্কার বুরজানের হাতের যে আক্রমণ ভাগে আরও একটা ভালো অপশান বাড়লো সেটা বলাই যায়। সেক্ষেত্রে কোচ অস্কার বুরজান তিনি কিন্তু চাইবেন আজকের ম্যাচে দলের আক্রমণ ভাগে দলের 3 বিদেশিকে রেখে দল নামাতে, কারণ রিচার্ড সেলিস এবং ক্রিটন সিলভার কাছ থেকে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাগোসের পায়ে সুযোগ সন্ধানী বল আসলে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাগোস সে কিন্তু তার পুরনো দলের বিরুদ্ধে গোল তুলে নেওয়ার জন্য মরিয়া থাকবে। সেক্ষেত্রে আজকের ম্যাচে কোচ অস্কার বুরজান তিনি কিন্তু তার পছন্দের ফরমেশন 4-2-3-1 এই ফরমেশনে দল নামাতে পারে।
যেখানে আজকের ম্যাচেও ইস্টবেঙ্গলের গোলপোস্টের নিচে দেখা যাবে গিলকে। দলের 4 ডিফেন্সে এখানে রাখা হয়েছে নিশু কুমার, হিজাজি মাহির, লালচুংডুঙ্গা এবং সৌভিক চক্রবর্তীকে। তো সৌভিক চক্রবর্তীর যেহেতু কাট সাসপেন্ডটা উঠে গেছে, সেহেতু আজ কিন্তু সৌভিক চক্রবর্তী দলের প্লেইং 11-এ নামতে পারে। তবে যদি কোনো কারণবশত সৌভিক চক্রবর্তী অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কিন্তু সৌভিক চক্রবর্তীর জায়গায় যতীন পুইয়াকে দলের রাইট ব্যাক পজিশনে দেখা যেতে পারে। আর যদি সৌভিক চক্রবর্তী অ্যাভেলেবেল থাকে, তাহলে কিন্তু আজকে সৌভিক চক্রবর্তীকেই দলের রাইট ব্যাক পজিশনে দেখা যেতে পারে। তো এবার দলের 2 মিডফিল্ড পজিশন নিয়ে আলোচনা করলে দলের 2 মিডফিল্ডে দেখা যেতে পারে জিকসন সিং এর সাথে যতীন পুইয়াকে। তবে যদি সৌভিক চক্রবর্তীর অনুপস্থিতিতে যতীন পুইয়াকে দলের রাইট ব্যাক পজিশনে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু জিকসনের সাথে এই ম্যাচেও দলের মিডফিল্ড পজিশনে নাওরেম ময়সিংকে দেখা যেতে পারে, যেমনটা গত ম্যাচে দেখা গেছিল। তো এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে রিচার্ড সেলিসকে, আর দলের রাইট উইংয়ে দেখা যাবে বিষ্ণুকে। আর দলের অ্যাটাকিং মিডে আজকের ম্যাচে আমি দেখতে চাইছি ক্লিটন সিলভাকে। আর দলের স্ট্রাইকার হিসাবে অবশ্যই থাকবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস। তো সৌভিক চক্রবর্তী অ্যাভেলেবেল থাকলে এইরকমই প্লেইং 11 নিয়ে কিন্তু আজ মাঠে নামতে চলেছে ইস্ট বেঙ্গল দল। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো তোমাদের এর আগেই জানিয়েছিলাম মুম্বাই সিটি এফসি তারা কিন্তু আইএসএল এর পরিচিত এক বিদেশি প্লেয়ারকে দলে সই করাতে চলেছে। আর ঠিক সেই মতনই 32 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার জর্জ অর্টিজ মেন্ডোজাকে 1.5 মরশুমের চুক্তিতে নিজেদের দলে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে মুম্বাই সিটি এফসি। তো এই জর্জ অর্টিজ সে কিন্তু 2020-21 মরশুম থেকে এফসি গোয়া দলের হয়ে আইএসএল এর 34 ম্যাচে 14টা গোল এবং 7টা অ্যাসিস্ট তিনি করেছেন। সেক্ষেত্রে এই মৌসুমের মাঝপথে মুম্বাই সিটি এফসিতে যোগ দেওয়ায় ভারতের মাটির সাথে জর্জ অর্টিজ মেন্ডোজার যে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না সেটা বলাই যায়। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে এই মেন্ডোজা মুম্বাই সিটি এফসির আক্রমণ ভাগে কতটা সাহায্য করতে পারে। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার নরেন্দর গ্যাহলটকে নিয়ে। 1 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই নরেন্দর গ্যাহলট 2022 মরশুম থেকে তিনি যুক্ত আছেন ওড়িশা এফসি দলে। সেন্টার ব্যাকের পাশাপাশি 2 সাইড ব্যাক পজিশনেও খেলতে অভ্যস্ত তিনি। তো চোটের কারণে গত মরশুমের শেষের দিক থেকেই বেশ সাফার করছিল নরেন্দর। তবে এই মরশুমে তিনি চোট কাটিয়ে আইএসএলে ফিরলেও ওড়িশা এফসি জার্সিতে তাকে কিন্তু এই মরশুমের বেশিরভাগ সময়টাই বেঞ্চে বসেই কাটাতে হয়েছে, যার ফলে নরেন্দর চাইছে অন্য কোনো দলে গিয়ে গেম টাইম পেতে। আর সেই কারণেই নরেন্দরের এজেন্ট কিন্তু আইএসএল এর বেশ কিছু দলের সাথেও কথাবার্তা বলেছে। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, মুম্বাই সিটি এফসি এবং বাংলার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং এই 2 ম্যানেজমেন্টই কিন্তু নরেন্দরকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই নরেন্দরকে ওড়িশা এফসির দল থেকে মুম্বাই সিটি এফসি অথবা মোহামেডান স্পোর্টিং যে কোনো এক দলের জার্সিতে কিন্তু আমরা মাঠে দেখতে পেতে চলেছি। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসে 20 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার মোহাম্মদ আরসাবকে নিয়ে। তো এই তরুণ ভারতীয় মিডফিল্ডারটা এর আগে খেলছিল কালিকট ফুটবল ক্লাবের হয়ে এবং রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে এই কালিকট দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে এই আরসাব। এবং যেমনটা খবর জানা গেছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু এই তরুণ মিডফিল্ডারকে নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে তার দুর্দান্ত পারফরমেন্স দেখে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএল এর অন্যতম সফল কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো তোমরা জানো এফসি গোয়া মুম্বাই সিটি এফসির মতন দলকে সফলতা এনে দিয়ে সার্জিও লোবেরা সে কিন্তু বর্তমানে ওড়িশা এফসি দলের সাথে যুক্ত রয়েছেন এবং ওড়িশা এফসি দলকেও কিন্তু তিনি বেশ ভালোই পারফরমেন্স করিয়েছেন। তবে গত কয়েকদিন ধরে যেমনটা জানা গেছিল, আইএসএল এর এই সফলতম কোচ সার্জিও লোবেরা সে আগামী মরশুমে যোগ দিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি দলে এবং সার্জিও লোবেরার হাত ধরে তার 2 পছন্দের বিদেশি হুগো বোমস এবং আহমেদ জাহু তারাও কেরালা ব্লাস্টার এফসি দলে যোগ দিতে চলেছে। তবে এই বিষয়ে যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে, কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু সার্জিও লোবেরাকে অফার পাঠিয়েছিল। তবে সার্জিও লোবেরা সে কিন্তু কেরালা ব্লাস্টার এফসির সেই অফারকে রিজেক্ট করে দিয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা সার্জিও লোবেরাকে এবং ওড়িশা এফসির ম্যানেজমেন্টকে আরও ভালো অফার প্রোভাইড করে আগামী মরশুমে তারা সার্জিও লোবেরাকে নিজেদের দলে নিয়ে আসতে সক্ষম হয় নাকি। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসি দলের 31 বছর বয়সী নেদারল্যান্ডের মিডফিল্ডার ইয়োল ভ্যান নিপকে নিয়ে। 3.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভ্যান নিপ সে 2023-24 মরশুমে আহমেদ জাহুর রিপ্লেসমেন্ট হিসাবে যোগ দেন মুম্বাই সিটি এফসি দলে এবং মুম্বাই সিটি এফসি জার্সিতে তিনি কিন্তু এখনও পর্যন্ত বেশ দারুণ পারফরমেন্স করেছেন। এই মৌসুমের আইএসএলে 15 ম্যাচে 2টো গোল এবং 3টে অ্যাসিস্ট কিন্তু করে ফেলেছে মুম্বাই সিটি এফসি দলের এই মিডফিল্ডার ভ্যান নিপ। তো এই ভ্যান নিপের সাথে মুম্বাই সিটি এফসির এই চলতি বছরের মে মাসে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, ভ্যান নিপের সাথে 2027 সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করতে চলেছে কিন্তু মুম্বাই সিটি এফসি। তো যে কারণে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের তারকা প্লেয়ারের ফেরার বিষয় নিয়ে।
তো মোহনবাগান দলের সেই তারকা প্লেয়ারটা হচ্ছে মোহনবাগান দলের ভারতীয় উইঙ্গার আশিক কুরুনিয়ান, যে দীর্ঘ কয়েক মাস ধরে চোটের কারণে সাফার করছিল। গত মরশুমের পুরো সময়টাই চোটের কারণে ছিটকে যাওয়ার পর এই মরশুমে কিন্তু চোট কাটিয়ে মাঠে ফিরেছিল আশিক। তবে গত মাসখানিক ধরে আবারও সেই চোটের কবলে পড়েছিল আশিক কুরুনিয়ান। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আশিক কুরুনিয়ানকে নিয়ে যে বড় সুখবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে চোট কাটিয়ে গত কয়েকদিন ধরেই দলের সাথে পুরোদমে অনুশীলন সেরেছে কিন্তু আশিক কুরুনিয়ান। এবং যেমনটা আপডেট, মোহনবাগানের পরবর্তী ম্যাচে আশিক কুরুনিয়ানকে কিন্তু আমরা মাঠে দেখতে পেতে চলেছি। তবে সেটা প্লেইং 11-এ না হলেও বেঞ্চ থেকে কিন্তু আশিক কুরুনিয়ানের স্টার্ট করার সম্ভাবনাটা প্রবল। তো আশিক কুরুনিয়ান আবারও কামব্যাক করলে মলিনার হাতে যে দলের বাম প্রান্ত বরাবর যেমন একটা অপশান বাড়বে, ঠিক তেমনই লিস্টন কোলাসোকে রেস্ট দিয়েও আশিক কুরুনিয়ানকে কিন্তু ট্রাই করতে পারবে কোচ মলিনা। এর পাশাপাশি দলের লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোসের রিপ্লেসমেন্ট হিসাবে খেলতেও কিন্তু পারবে আশিক কুরুনিয়ান। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আশিক কুরুনিয়ান মাঠে ফিরলে দলের প্রথম একাদশের জায়গা পাকা করে নেওয়ার জন্য লিস্টন কোলাসোর সাথে কিন্তু তার ভালো একটা ফাইট হবে। সেক্ষেত্রে লিস্টন কোলাসোর সেলফিশ মনোভাবটা কিন্তু অনেকটাই দূর হবে স্টার্টিং লাইনআপে জায়গা ধরে রাখার জন্য। সেক্ষেত্রে লিস্টন কোলাসোর এই মনোবৃত্তি বদলানোর জন্য আশিক কুরুনিয়ানকে কিন্তু খুবই দরকার ছিল মোহনবাগান দলের। তো আশা করব আশিক কুরুনিয়ানের আগমনে মোহনবাগানের আক্রমণ ভাগের শক্তি যেন আরও খানিকটা বৃদ্ধি পায় এবং চোটমুক্ত অবস্থায় আবারও আশিক কুরুনিয়ান সে যেন গোটা মরশুম মোহনবাগান জার্সিতে মাঠ কাঁপাতে পারে। তো যে একবার নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে দিমিত্রি পেট্রারসকে নিয়ে। তো গত কয়েক মরশুম ধরে মোহনবাগান জার্সিতে অনবদ্য পারফরমেন্স দেখে ডিমিগড হিসেবে দিমিত্রি পেট্রারসকে আখ্যায়িত করেছিল মোহনবাগান সমর্থকরা। তবে এই মরশুমে দিমিত্রি পেট্রারসের পারফরমেন্স আশানুরূপ না হওয়ার জন্য ডিমিগড থেকে ডিমিগো ধ্বনি শুনতে হচ্ছে কিন্তু সমর্থকদের মুখ থেকে দিমিত্রি পেট্রারসকে। তো দিমিত্রি পেট্রারসকে নিয়ে সমর্থক মহলে যে এত সমালোচনার ঝড় বয়েছে সেটার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই করতে পেরেছেন দিমিত্রি পেট্রারস। আর সমর্থকদের এই সমালোচনার জন্য দিমিত্রি পেট্রারস যে বেশ খানিকটা আশাহত হয়ে পড়েছেন তেমনটাই কিন্তু ধরা পড়েছেন গতকাল মোহনবাগানের অনুশীলনে। তো চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচ খেলে গত 22 তারিখ কলকাতায় পৌঁছেছে মোহনবাগান শিবির, যার ফলে গতকালের অনুশীলনে চেন্নাইন এফসি ম্যাচের স্টার্টিং লাইনআপে থাকা প্লেয়ারদের হালকা অনুশীলন করায় কোচ মলিনা। তবে গতকালের অনুশীলন শেষে যেমনটা দেখা গেছে, অনুশীলন শেষে দিমিত্রি পেট্রারস একা একাই মাঠে মনমরা হয়ে মাঠে অতিরিক্ত অনুশীলন সারেন নিজেকে দ্রুত ম্যাচ ফিট করে নিজেকে পুরনো ছন্দে ফেরানোর জন্য। তো যে দিমিত্রি পেট্রারস একসময় মোহনবাগান জনতার নয়নের মণি হয়ে ব্যারেটো সনিনর্ডের উত্তরসূরি হিসাবে নিজেকে প্রমাণ করেছিল, সেই দিমিত্রি পেট্রারসের এই মরশুমের শুরুর থেকেই তার পারফরমেন্সের ডাউনফলের জন্য একাংশ মোহনবাগান সমর্থকদের কাছে কিন্তু তিনি বোঝা হয়ে দাঁড়িয়েছেন। তো সত্যিই খুব খারাপ লাগে কোনো প্লেয়ার একসময় তার দলের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার পর পরবর্তীতে যখন তার পারফরমেন্সের কমতি দেখা যায় তখন তিনি সেই সমস্ত সমর্থকদের কাছে বোঝা হয়ে দাঁড়ান। তো সত্যিই বর্তমানে সকল দিমিত্রি পেট্রারস প্রেমীদের জন্য একটা খারাপ দিন, কারণ তাদের প্রিয় খেলোয়াড়কে এতটা ডাউনফলের মধ্যে তাদের দেখতে হচ্ছে। তো আমরা আশা করব খুব শীঘ্রই আমরা দিমিত্রি পেট্রারসকে আবারও তার চেনা ছন্দে দেখতে পাবো। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও দিমিত্রি পেট্রারসকে তার ফর্মে ব্যাক করার জন্য তাকে সুযোগ দেওয়া উচিত, নাকি দলের স্বার্থের কথা মাথায় রেখে মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত এখন থেকেই দিমিত্রি পেট্রারসের পরিবর্তন খোঁজা। এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।